মোদি কেন গণহত্যাকারী শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিচ্ছেন? এবং সর্বশেষ জানাবো, তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে হাজার কোটি টাকা লোপাট করে নেয় পলক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মোদি কেন গণহত্যাকারী শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিচ্ছেন? খুনি হাসিনার পতন হলো দীর্ঘ 15 বছর চরম স্বৈর শাসনের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস সাইকোপ্যাথ শাসক ও শাসনামলের অবসান হলো। বাংলাদেশের মানুষের আবার মুক্তি অর্জিত হলো এক গণহত্যায় রক্ত নদীর বিনিময়ে। গণ আন্দোলনের মুখে লেজ গুটিয়ে পালালো শেখ হাসিনা। তবে হাসিনা এত দ্রুত পালাবে তার সম্ভবত কেউই চিন্তা করতে পারেনি। কারণ দেশের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকা হাসিনার সবচেয়ে বড় আশ্রয় ছিল ভারত। সেই প্রথম থেকে দেশটি হাসিনাকে সুরক্ষা দিয়ে আসছিল। এই বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে হাসিনার শাহী যখন দেশ বিদেশে প্রবল চাপে ছিল, তখন প্রকাশ্যে তাকে সুরক্ষা দেয় ভারতের মোদি সরকার। এরপর কিছুদিন চীনের দিকে হাসিনার হেলে পড়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয় ভারতের তরফে। অন্যদিকে নিজের দেশে টানা তৃতীয়বার নির্বাচিত হলেও প্রথমবারের মতো মোদির বিজেপি এককভাবে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। মোদি আবার প্রধানমন্ত্রী হন ঠিকই, তবে তা জোট সরকার গঠনের মধ্য দিয়ে। ফলে আগের মতো নিরঙ্কুশ ক্ষমতা যেমন হারায় বিজেপি, তেমনি প্রশ্নের মুখে পড়ে তাদের হিন্দুত্ববাদী আদর্শ। হাজার কোটি টাকা দিয়ে রাম মন্দির নির্মাণ করলেও মোদির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশেই তার দল নির্বাচনে খারাপ করে। ফলে মোদি ম্যাজিক বা হিন্দুত্ববাদ দিয়ে এরপরে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে কিনা সন্দেহ দেখা দেয়। হাসিনা অবশ্য চীনের কাছেও প্রত্যাখ্যাত হয়। চতুর চীন বুঝতে পারে হাসিনা অনেকটাই বিপদে। দেশের অর্থনীতির হাল খারাপ, দেশের মানুষ ফুঁসে উঠেছে। এদিকে বছরের পর বছর সব বিদেশি শক্তিকে সুবিধা দেওয়ার বিনিময়ে হাসিনা ক্ষমতা টিকিয়ে রেখেছে। দেওয়ার মতো তেমন কিছু বাকি নেই। হাসিনা যখন ভারত আর চীন উভয় তরফ থেকেই কিছুটা তাচ্ছিল্য পাচ্ছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ গণ আন্দোলনে নামে। প্রথমে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন হলেও হাসিনার স্বভাবসুলভ জেদ ও খুনে দাম্ভিকতা একে গণ আন্দোলনে পরিণত করে। দীর্ঘকাল ধরে জোর করে ক্ষমতায় থাকতে থাকতে হাসিনার দম্ভ এমন এক জায়গায় পৌঁছেছিল যে তার ভাবনা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও সে ক্ষমতার মসনদ রক্ষা করতে পারবে। কিন্তু আগস্টের 5 তারিখ হাসিনা দেখলেন সব পথ বন্ধ। নিজের দলের হাজার হাজার কর্মী আর সুবিধাভোগীদের ফেলে দেশ ছেড়ে পালালেন তিনি। এইরকম অকস্মাৎ ক্ষমতা বদলে দেশে নৈরাজ্য নেমে আসে। দীর্ঘদিন অত্যাচারের শিকার জনতা তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী নেতাকর্মীদের ওপর। খুনে যন্ত্র বানানো পুলিশের ওপর। দেশের প্রায় সমস্ত থানা লুট করা হয়, তাণ্ডব চালানো হয়। সন্দেহাতীতভাবে অনেকে এই সুযোগ নেয়। অন্যদিকে হুট করে শেখ হাসিনা ভারত গিয়ে হাজির হওয়ায় দেশটি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত তাকে দেশ ছাড়তে নির্দেশ দেয়। কিন্তু হাসিনাকে ব্রিটেন পরিষ্কারভাবে বলে দেয় সেই দেশে তার জায়গা হবে না। কিছুটা বাধ্য হয়েই ভারত তাকে আশ্রয় দেয়। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে 4 দিন লেগে যায়। কোনো রকম আইন শৃঙ্খলা না থাকায় দেশের অবস্থা খারাপ হতে থাকে। আওয়ামী লীগের পান্ডারা লুটপাট ও ভয়ভীতি দেখিয়ে দেশ অচল করতে চায়। সমর্থকরাও বলতে থাকে নতুন স্বাধীনতার চেয়ে আগেই ভালো ছিল। কিন্তু এই সুযোগটা সবচেয়ে ভালো দেখতে পায় ভারত, হাসিনাকে নিয়ে আবার রাজনীতি করার। ভারত জানে ক্ষমতার জন্য হাসিনা দেশকে ধ্বংস করতে দ্বিধা করে না। ফলে হাজির হয় সাম্প্রদায়িক কার্ড। দীর্ঘদিন ধরে বাংলাদেশের হিন্দুদের একটা বড় অংশ আওয়ামী লীগকে সমর্থন করে। অনেকে আওয়ামী লুটপাটের অংশও হয়। ফলে হাসিনা যাবার পর নৈরাজ্যে তাদের উপরও জনতা ক্ষোভ দেখায়। কিন্তু এদের আওয়ামী পরিচয় তুলে ভারত শুধু হিন্দু পরিচয় তুলে ধরে এবং এদের অতীত না দেখিয়ে ভিকটিম হিসেবে দেখায়। ভারতের গদি মিডিয়া এই নিয়ে প্রোপাগান্ডা চালায়। হাসিনাকে দেশ ত্যাগের বদলে উল্টো পুনর্বাসনের চেষ্টা দেখা যায়। ভারতের আশেপাশে প্রতিটি প্রতিবেশী দেশটির ওপর খ্যাপা। পাকিস্তান আর চীন তো আছেই। হিন্দু দেশ নেপাল পুচকে মালদ্বীপ পর্যন্ত ভারতকে বর্জন করেছে।
কেবল বাংলাদেশই ছিল ভারতের হাতে। হাসিনার পতনে তাও গেল। উপরন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন ডক্টর ইউনূস, যার সঙ্গে পশ্চিমের বেশ সখ্যতা। আর তিনি ক্ষমতা নেওয়ার আগে ভারতকে মনে করিয়ে দেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের 7 সিস্টার্স বা বাংলাদেশের সীমান্তের পাশে থাকা 7 রাজ্য বিদ্রোহী হয়ে উঠবে। ফলে মোদী সরকার নড়ে চড়ে বসে। উপরন্তু তারা দেখে যে বাংলাদেশি হিন্দুরা খাতরে মে হ্যায় বললে নিজের দেশে হিন্দুত্ববাদের পালে হাওয়া লাগবে, ভোটের রাজনীতিতে আবার একে কাজে লাগানো যাবে। মোদী কেবল এই ইস্যুই জারি রাখবে তাই না, সে নানা অজুহাতে বাংলাদেশ আক্রমণও করে ফেলতে চাইবে। আর কে না জানে যুদ্ধ বাঁধালে শাসকের সব দিক দিয়েই লাভ। আর তাই মোদীর সরকার হাসিনাকে পাকাপাকিভাবে আশ্রয় দিবে বলেই মনে হচ্ছে। নিজেরা গণতন্ত্রের বড়াই করলেও একজন গণহত্যাকারীকে প্রশ্রয় ও আশ্রয় দিয়ে প্রতিবেশী দেশে আগুন লাগানোর চেষ্টা করবে। অবশ্য মোদী নিজেই একজন কসাই, গুজরাটে হাজারো মুসলমান হত্যা করার খলনায়ক। 2 গণহত্যাকারী মিলে দক্ষিণ এশিয়ার মানুষের নাভিশ্বাস তুলে দিয়ে আরও হত্যার নীল নকশা আঁটবে। তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে 1000 কোটি টাকা লোপাট করে নেয় পলক। দেশের তথ্য প্রযুক্তি খাতে 1000 কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এই খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই নেই। কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে 1000 কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন এই খলনায়ক। অথচ সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোল নলচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যেই। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ার কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরে সম্পদ ও আয় 2 বারে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন 1000 কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3 থেকে 4 বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। যদিও তিনি 2018 সালে দেখিয়েছেন স্ত্রী কণিকা 2 কোটি 68 লাখ টাকার মালিক। পরের বছর তা বেড়ে হয়েছে 3 কোটি 84 লাখ। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো এই প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকা মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার, সোনা 103 ভরি ও নগদ রয়েছে 10 লাখ এবং ব্যাংকে 3,80,873 টাকা। এরপর
তার আর পেছন ফিরে তাকাতে হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়ার সবশেষ হলফনামার তথ্য মতেই তার সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা রয়েছে শত কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন এবং সম্পদের পাহাড় গড়েছেন তার নির্বাচনী এলাকায় ও এর বাইরে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি 650টি পুকুর দখল করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।